নমস্কার, আনন্দন টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়, বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে একজন বিশেষ অতিথি রয়েছেন, শ্রী দেবাশিস চৌধুরী। দেবাশিস চৌধুরীর আলাদা করে পরিচয় দেওয়ার আমাদের চ্যানেলে অন্তত কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কারণ অধ্যাপক দেবাশিস চৌধুরীকে আমাদের চ্যানেলের সকলেই চেনেন। বহুবার তিনি এসেছেন, বিভিন্ন বিশ্লেষণ করেছেন, গুরুত্বপূর্ণ মতামত দিয়েছেন। একবার তো বিশাল চেঁচামেচি করে, আপনার মনে পড়ে নিশ্চয়ই, একটা ঝগড়াঝাটি মতো বেঁধে গেছিল, যেটা আমাদের সচরাচর হয় না। এখন ভোটের গরমাগরম বাজার, এই গরমাগরম ভোটের বাজারে প্রথম প্রশ্নটাই তো ভোট নিয়ে হওয়া উচিত নাকি? যদি সেটা হয় তাহলে 4 জুন ঠিক কি দেখতে চলেছি আমরা সর্বভারতীয় স্তরে? 4 জুন সর্বভারতীয় স্তরে ভারতীয় জনতা পার্টির সরকার নিঃসন্দেহে হতে চলেছে। ভারতীয় জনতা পার্টির 10 বছরের যে কার্যক্রম, যেভাবে মানুষজনের জন্য এবং ভারতের জন্য যে পরিশ্রমটা, অক্লান্ত পরিশ্রম যেটা নরেন্দ্র ভাই দামোদর মোদী যেটা করেছেন ইত্যাদি, আর পার্টি সংগঠন যেভাবে ভারতকে এগিয়ে নিয়ে গেছে, এই সরকার এগিয়ে নিয়ে গেছে ভারত সরকার, তো সেটার পুনরাবৃত্তি হবে, সেটাই এগিয়ে যাবে। আর আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আজকে ভারতীয় জনতা পার্টি বা এই যে সরকার আছে তার বিরোধিতা কারা করছে, বিরোধী কারা আছে। বিরোধী যারা আছে তাদের মধ্যে কোনো গঠনমূলক, কোনো ক্রিয়েটিভিটি, কোনো ভারতের জন্য কোনো ইতিবাচক কোনো বার্তা নেই। এক তো কোনো নেতৃত্ব নেই, কোনো বার্তা নেই তাদের কাছে, সমস্তটাই নেগেটিভ কথাবার্তা, ভারত বিরোধী কথাবার্তা, অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা, অ্যান্টি হিন্দু কথাবার্তা। মানে এমন একটা মানে দিশাহীন আর একটা নেগেটিভ ফোর্স দাঁড়িয়ে আছে আজকে এই ইলেকশনে ভারতীয় জনতা পার্টির সামনে, যার জন্যে এটা ভারতবর্ষের জনগণ তারা যথেষ্টভাবে রাজনৈতিকভাবে সচেতন। ভারতবর্ষের জনগণের কখনো রায়তে কখনো ভুল হয়নি, ভুল হয় না। সেই জন্য ভারতবর্ষের জনসাধারণ জানে কোনটা ভারতের জন্য ভালো, এবং সেটার উপরে বিশ্বাস রেখে আমরা জানি। সেই জন্যই ইতিবাচক ফলই হতে চলেছে, একটা পজিটিভ রেজাল্ট হতে চলেছে, ভারতীয় জনতা পার্টির সরকার হতে চলেছে। মানে একক সংখ্যা কোনো সংশয় নেই, কোনো সংশয় নেই, এটা সংশয়ের কোনো জায়গা নেই। আমি একটা প্রশ্ন করতেই পারতাম যে আসন টাসন ইত্যাদি নিয়ে, কিন্তু সেটা করবো না এই জন্য, কারণ এটা এই ধরনের স্পেকুলেশন গুলোতে আমি খুব একটা বিশ্বাসী নই। কারণ এই যে বুথ ফেরত সমীক্ষা, এবং তারপরে আরেকটা জিনিস যেটা ইদানিং চালু হয়েছে, সেটা হচ্ছে আপনার ওই ভোটের রেজাল্ট বেরোনোর 2-3 দিন আগে থেকে শুরু হয়ে যায় যে কে কত আসন পেতে চলেছে। আজ পর্যন্ত আমি দেখিনি যে খুব একটা মিলেছে বলে, সুতরাং এটা আমি জিজ্ঞাসা করবো না আপনাকে। আমি একটা অন্যদিকে আপনাকে নিয়ে যাই। আপনি বিরোধীদের কথা বললেন, তো আমার প্রশ্নটা অন্যরকম। আমরা কিছুদিন আগে দেখলাম পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তিনি বললেন যে তিনি ইন্ডি জোটের সরকারকে বাইরে থেকে সমর্থন করবেন। আমার কাছে এটা একটা ইঙ্গিত বলে মনে হলো। একটু আগে আপনি একটা কথা বললেন যে বিরোধীদের কোনো অবস্থান নেই, কোনো পায়ের তলার মাটি নেই, এবং ঠিকঠাক কোনো মুদ্রা বলতে আমরা যে শব্দটা বুঝি, সেই মুদ্রা জিনিসটাই নেই। তাহলে এই জন্যই কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্য? মানে ফলাফল বেরোনোর এত আগে থেকে, তখনও 5ম দফার ভোটও হয়নি। দেখুন, পশ্চিমবঙ্গের পরিস্থিতি একটু অন্যরকম। ওটার কারণ এটাই যে পশ্চিমবঙ্গে দীর্ঘদিন এমন একটা সরকার চলছে যেটা জনবিরোধী, পশ্চিমবঙ্গ বিরোধী, ভারত বিরোধী সরকার। আমার ব্যক্তিগতভাবে বলতে কোনো দ্বিধা নেই। এই যে এখন যে সরকারটা আছে পশ্চিমবঙ্গ সরকার, এটা সম্পূর্ণভাবে জনবিরোধী, মানুষ বিরোধী সরকার। এটা পশ্চিমবাংলার জনকল্যাণের একটা কাজ এর নেই। বিগত 12, 13, 14 বছর একটা কাজ বলতে পারবে না। আপনারা বিচার করুন, যেই রাজ্য সরকারের 25,753 দেওয়া অ্যাপয়েন্টমেন্ট লেটার বাতিল হয়, খারিজ হয়, যেই সরকার 25,753 চাকরি বাতিল হয়ে যায়, যেই সরকারের 8 থেকে 10 লাখ জব কার্ড ভুয়ো, কয়েক লক্ষ রেশন কার্ড ভুয়ো, যেই সরকারটা সম্পূর্ণভাবে ভুয়ো, একটা ভুয়ো সরকার, একটা পুরোপুরি সন্ত্রাসের উপরে তৈরি হওয়া একটা সরকার, মানুষের গণতান্ত্রিক অধিকারকে রোধ করে, কণ্ঠ রোধ করে, গণতন্ত্রের গলা টিপে দিয়ে একটা সরকার এখানে অবস্থিত রয়েছে পশ্চিমবঙ্গে। সেই জন্য এই সরকারের বিরোধিতা করছে ভারতীয় জনতা পার্টি। এখানে আমরা যেরকম ভারত সরকারের উপলব্ধিগুলো আমরা এখানে বলার একটা জায়গা আছে, তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ জায়গা আছে এখানে ভারতীয় জনতা পার্টি প্রমুখ বিরোধী দল হিসেবে, একমাত্র বিরোধী দল হিসেবে, শুধু প্রমুখ না, একমাত্র বিরোধী দল হিসেবে ভারতীয় জনতা পার্টি যেই তৃণমূল কংগ্রেসের এই অপশাসন, এই ভুয়ো সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে আছে, সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে ভোট লড়ছে। কেননা এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে ইন্ডি জোটকে বাইরে থেকে, আমি এটা সর্বভারতীয় অ্যাঙ্গেল থেকে জানতে চাইছি যে উনি
হঠাৎ করে এই ঘোষণাটা করলেন কোন? এটা আমার 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 মনে পড়ে গেল একটা ব্যাপার, ইউপিএ 2 তে আপনার মনে থাকবে যে বামেরা সমর্থন প্রত্যাহার করেছিল, 1, 2, 3 পারমাণবিক চুক্তি তারা পক্ষে ছিল না বলে তারা সমর্থন প্রত্যাহার করেছিল, কিন্তু ওরা বাইরে থেকে সমর্থন করেছিল, সরকারে ঢোকেনি। এই কথাটা বলার মানে এটা কি? যিনি প্রধানমন্ত্রী পদপ্রার্থী ছিলেন একটা সময় কিছুদিন আগে। দেখুন, এখানে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের যেটা জনবিন্যাস, ডেমোগ্রাফি এবং ডিলিমিটেশন, মানে যেইভাবে আসনগুলো সাজানো আছে, প্রত্যেক 42টা আসন লোকসভার, সেখানে তার প্রত্যেকটা আসনের জনবিন্যাসটা কি আছে, মানে কোন সম্প্রদায়ের ভোট কটা আছে, এসসি এসটি ভোট কটা আছে, ওবিসি ভোট কটা আছে প্রভৃতি। এগুলো এগুলো ভোট রাজনীতির, এগুলো কেমিস্ট্রি, তাই ভোট রাজনীতির ম্যাথামেটিক্স, অ্যারিথমেটিক। তো ভোট রাজনীতির অ্যারিথমেটিক আর ম্যাথামেটিক্স এরকমই এখানে পশ্চিমবঙ্গের রাজ্যে, যে লোকসভা ইলেকশনে যে শাসক দল, এখানে এখন তৃণমূল কংগ্রেস, এ কোনোভাবেই ভারতীয় জনতা পার্টিকে ভোট দিতে দেবে না বা সন্ত্রাস করবে, গণতন্ত্র বিরোধী যে গতিবিধি সেখানে ভারতীয় জনতা পার্টিকে আটকানোর চেষ্টা করবে। কিন্তু আপনারা লক্ষ্য করবেন বিধানসভা ভোটের সময় এই শাসক দলই ভারতীয় জনতা পার্টির বিরোধিতা অতটা না করলেও, ভারতীয় জনতা পার্টির বিরোধিতা যেরকম করবে, বিধানসভা ভোটের সময় কংগ্রেস আর সিপিএম বিরোধিতা করবে। কিন্তু এই শাসক দল লোকসভা ভোটের সময় সিপিএম কংগ্রেসের বিরোধিতা করবে না, তারা তো এখন একটা জোট না, সেটাই। সেই জন্য মুখে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমি ইন্ডি জোটকে বাইরে থেকে সমর্থন করছি, আমি ভেতরে নেই। আবার কংগ্রেস সিপিএম বলছে যে আমরা বিজেপির বিরুদ্ধে যেরকম লড়াই করছি, মমতার বিরুদ্ধে একই লড়াই করছি। পশ্চিমবঙ্গের মানুষকে এটাই বুঝতে হবে যে এরা কংগ্রেস, সিপিএম, তৃণমূল তিনটে একই গোত্রের দল, এরা একটাই দল, তিনটে মাথা, এটা একটাই অসুর, একটাই রাক্ষস, তিন মাথার হাইড্রার মতো। কেননা এই তিনটে দলই একটা বিশেষ সম্প্রদায়ের, একটা বিশেষ সংখ্যালঘু ভোট ব্যাংকের উপর এরা বেঁচে থাকে। সেই জন্য ওই সংখ্যালঘু ভোট ব্যাংকটাকে বিচার করেই, সেই বিবেচনা করেই এরা নিজেদের মধ্যে ছদ্ম মারপিট, মানে নুরা কুস্তি, লোক দেখানো মারপিট করা বা লোক দেখানো ইন্ডি জোট। এদের ইন্ডি জোটটাও লোক দেখানো, এদের পরস্পরের বিরোধিতা করাটাও লোক দেখানো, ইন্ডি জোট করাটাও লোক দেখানো। কেননা এরা ইন্ডি জোট করেও করবে না। কেননা ইন্ডি জোট যদি এরা করে, জোট যদি সত্যিকার এরা করে, তাহলে সংখ্যালঘু ভোটের মধ্যে ফাটল ধরবে। তখন সংখ্যালঘু ভোটের 3 জন দাবিদার হবে, কংগ্রেস, সিপিএম, টিএমসি তিনজনই দাবি করবে সংখ্যালঘু ভোটের উপরে, সংখ্যালঘু ভোটের জন্য মারপিট করবে। সেজন্য ইন্ডি জোট এরা বলেও করবে না, সেটাও লোক দেখানো। এবার কংগ্রেস, সিপিএম যে বিরোধিতা করবে টিএমসির, সেটাও লোক দেখানো। কারণ আলটিমেটলি ওদের আবার সেই সংখ্যালঘু ভোটটারই প্রয়োজন হবে। সেই জন্যে আদপে এই তিনটে দল লোক দেখানো ইন্ডি জোট করুক, আর চাই লোক দেখানো নিজেদের মধ্যে মারপিট করুক, আদপে আসলে এদের তিনটে দলের কাজ হচ্ছে ভারতীয় জনতা পার্টিকে বিরোধিতা করা, ভারতীয় জনতা পার্টিকে ক্ষতি করা। কেননা ভারতীয় জনতা পার্টি একমাত্র দল পশ্চিমবঙ্গে যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে লড়াই করার একমাত্র অধিকার ভারতীয় জনতা পার্টিরই আছে। কারণ ভারত সরকার যেভাবে চালিয়েছে, তা সেই সুবাদে ভালো সুশাসনের দাবিতে সেই শক্তি নিয়ে এই অপশাসনের বিরোধিতা করার একমাত্র সৎ অধিকার ভারতীয় জনতা পার্টির আছে। কারণ ভারত সরকার সেই সৎভাবে চালিয়েছে, সেই জন্য তাদের সৎ অধিকার এদেরই আছে। কংগ্রেস, সিপিএম এর নেই। কেন? এরা অপশাসনের একইভাবে অপশাসন, এদের 34 বছর সিপিএম এর অপশাসন, আর আগে সোনিয়া গান্ধীর ইউপিএ 2 অপশাসন ভারতবাসীরা দেখেছে। তো সেই জন্য এরা একই কলঙ্কে কলঙ্কিত, এই তিনটে দলের একই কলঙ্কে এরা কলঙ্কিত। সেই জন্য এদের কংগ্রেস, সিপিএম এর কোনো নৈতিক অধিকার নেই টিএমসির বিরোধিতা করার, এদের কোনো অধিকার নেই, এদের কোনো অবস্থানও নেই, না রাজনৈতিক অবস্থান আছে না। সেটা তো বিভিন্ন দিক থেকে বিভিন্ন ঘটনাতে বারবার প্রমাণ হয়ে গেছে। মানে আগে যেটা ছিল দিল্লিতে দোস্তি, এখানে বাংলায় কুস্তি, এখন সেটা খুললাম, এখন আর কোথাও কুস্তি নেই, সব জায়গাতেই দোস্তি। কিন্তু আবার মুখ দেখানোর জন্য মাঝে মধ্যে বলতে হয়, যেমন বহরমপুরে অধীর চৌধুরীকে কংগ্রেসের হয়ে ভোট চাইতে হয়, কিন্তু সেটা তৃণমূল অফিসে বসে স্থির হয় যে কোন বুথে কে বসবে, ইত্যাদি ইত্যাদি। আমরা এই প্রসঙ্গে সেই জন্য এটা বলে শেষ করি। সেই জন্য আলটিমেটলি যেটা লাস্ট অ্যানালিসিস দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে কংগ্রেস, সিপিএম এর কাজ হচ্ছে লোকসভা ইলেকশনে অ্যান্টি টিএমসি ভোটগুলোকে ভাগ করা।
অ্যান্টি টিএমসি ভোট যেটা ভারতীয় জনতা পার্টির কাছে আসার কথা, বা ভারতীয় জনতা পার্টির সৎ অধিকার, যে সৎ দাবিটা রয়েছে অ্যান্টি টিএমসি ভোটের উপরে, কারণ একমাত্র ভারতীয় জনতা পার্টি লড়াই করেছে, আমাদের কর্মী খুন হয়েছে, আমাদের মানুষ বলিদান হয়েছে, এই লড়াইতে নিত্য বলি প্রদত্ত হয়েছে আমাদের মানুষ লোকজন। 21-এর পরে আমাদের কত লোক ঘর ছাড়া হয়েছে, মার খেয়েছে, এখনো পুলিশ ঘরে ফিরতে পারেনি। সেই জন্য অ্যান্টি টিএমসি ফোর্স ভারতীয় জনতা পার্টি একমাত্র সৎ ফোর্স, সেটাকে ভেঙে দেওয়ার জন্য কংগ্রেস সিপিএম অ্যান্টি টিএমসি ভোটটা ভাঙার জন্য লোকসভা ইলেকশনে রয়েছে। বিধানসভা ইলেকশনে এরা কাদম্বরীর মতন কংগ্রেস সিপিএম মরিয়া প্রমাণ করলো তারা মরে নাই, অর্থাৎ বিধানসভা ইলেকশনে এরা টিএমসি কে সহযোগিতা করবে বলে, যাতে টিএমসির সংখ্যালঘু ভোট ব্যাংকটা না ভাঙে আর বিজেপির ক্ষতি হয়, সেই জন্য এরা ভোট থেকে সরে আসলো। বিধানসভা ভোটে কংগ্রেস সিপিএম টিএমসি কে সহযোগিতা করার জন্য ভোট লড়ে না, আর লোকসভা ভোটে আবার সেই টিএমসি কে সহযোগিতা করার জন্য এরা ভোটে নামে। এই কৌশলগতভাবে এরা ভারতীয় জনতা পার্টিকে ক্ষতি করে চলেছে। দেবশীল বাবু, আপনি যখন এই প্রসঙ্গটা তুললেনই, সংখ্যালঘু ভোটের কথাটা যখন তুললেন, তখন একটা জিনিস একটুখানি আলোচনায় এসে যায়। দেখুন, সংখ্যালঘু ভোট যে সম্পূর্ণতই এই বিরোধীদের কাছে যাবে এরকম কোনো গ্যারান্টি কিন্তু 2024-এর ভোটে অন্তত কেউ দিতে পারে না। একদম এটা বাড়তি মাথায় ভাঁজ, কপালে ভাঁজ দিয়েছে টিএমসি, কংগ্রেস সিপিএম উভয়েরই। কেননা আমরা উত্তরপ্রদেশ এবং বিহার এই দুটো অঞ্চলে, বিশেষ করে উত্তরপ্রদেশে বিশেষ করে আমার কাছে খবর আছে বা আমরা জেনেছি, ওয়াহিদ নাসিম বলে একজন সাংবাদিক ওয়াহিদ নাসিম, উত্তরপ্রদেশের ইউপির সাংবাদিক ওয়াহিদ নাসিম, ওনার সমীক্ষা খুব গুরুত্বপূর্ণ সমীক্ষা। উনি বলছেন উত্তরপ্রদেশে যোগী সরকার এবং মোদী সরকারকে উত্তরপ্রদেশের সংখ্যালঘুরা ভোট দিচ্ছে। কারণ উনি কি বলছেন দাঁড়ান আরেকবার। উত্তরপ্রদেশে যোগী সরকার বিধানসভায় রাজ্যে এবং কেন্দ্রে মোদী সরকারকে ভোট দিচ্ছে সংখ্যালঘুরা দিচ্ছে। কোন সংখ্যালঘুরা দিচ্ছেন? সংখ্যালঘু যারা দিচ্ছে, সেখানে মিস্টার নাসিম বলছেন যে ভারতীয় জনতা পার্টি গত 10 বছরে যেই কাজটা করতে পেরেছে উত্তরপ্রদেশে, এটা প্রত্যেকটা সো কল্ড কোট অন কোট এই যে ছদ্ম সেকুলার যারা আছে, সুডো সেকুলার, তাদের জন্য বার্তা। যেটা উত্তরপ্রদেশে করতে পেরেছে ভারতীয় জনতা পার্টি সরকার, ডবল ইঞ্জিনের সরকার, সেটা হচ্ছে উনি একটা পরিসংখ্যান দিলেন যে গত বছর আইএএস পরীক্ষাতে, ইউপিএসসির আইএএস পরীক্ষাতে 51 জন সংখ্যালঘু আইএএস পরীক্ষা উত্তীর্ণ হয়েছে উত্তরপ্রদেশ থেকে 51 জন। আচ্ছা, তার আগের বছর 30 জন, তার আগের বছর 40 জন, এরকম ভাবে গত 5 বছর গড়ে 40 থেকে 45 জন গড়ে সংখ্যালঘু ভাই বোনেরা আইএএস পরীক্ষা উত্তীর্ণ হচ্ছে। এটা কিন্তু একটা খুব বড়, যেটা আগে কংগ্রেসের সময় বুঝে গেছি, কংগ্রেসের সময় সেটা হয়তো 8 থেকে 10 বেশি হতে পারে না, হতেই পারে না, কারণ আমার কাছে তথ্য আছে। এইটা একটা কিন্তু খুব বড় খবর, একটা খুব বড় টার্নিং পয়েন্ট, যে টার্নিং পয়েন্টটা বুঝতে হবে আপামর ভারতবর্ষের সংখ্যালঘু ভাই। আর এতে কি হবে কেন, যে যদি একটা রাজ্যে দেখা যায় যে 3-4 বছরের ব্যবধানে দেখা যায় যে 14 সাল থেকে যদি পরিসংখ্যান নেওয়া যায়, হয়তো 14তেই কিছু পাওয়া যাবে না, কিন্তু 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23 এই এতগুলো বছরের যদি পরিসংখ্যান নেওয়া যায়, তাহলে আপনার কথা মতো 51, তার আগে 40, তার আগে 30, তারপরে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, রেসিপ্রোকেশনে কিন্তু বাড়ছে। এবং রেসিপ্রোকেশনে কখন বাড়ছে? যখন তারা শিক্ষাটা নিচ্ছেন, যখন তারা সরকারের বিভিন্ন যে স্কিম সেগুলো গ্রহণ করছে। একদমই তাই। এন্ড দিস ইজ আ মডেল এক্সাম্পল। আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা কাজ করে, 34 বছরের এই সো কল্ড সেকুলার, আজকে সিপিএমরা এত মাঠে ঘাটে চেঁচামেচি করছে, সৌহার্দ্য, সদ্ভাবনা আর সম্প্রীতি এত কিছু করছে। সচ্চর কমিটি রিপোর্টে সংখ্যালঘুদের সবচেয়ে দয়নীয়, সবচেয়ে নিম্ন মানের জীবন, সবচেয়ে বেশি সংখ্যালঘুরা যেখানে দলিত পীড়িত ছিল, সেটা হচ্ছে পশ্চিমবঙ্গে 15 থেকে 18% সংখ্যালঘু পপুলেশন ছিল যখন সিপিএম শাসনে ছিল, আজকে 25 থেকে 28% হয়েছে। সেই অনুপাতে পশ্চিমবঙ্গ সরকারে কখনো 2 থেকে 3%-এর বেশি কখনো সংখ্যালঘুরা চাকরি পায়নি। আজকে সেটা বেড়ে কোনো মতে 10 থেকে 12% হয়েছে। তবু আজকে ওদের জনসংখ্যা অনুপাতে আজকের দিনেও পশ্চিমবঙ্গে সংখ্যালঘুদের চাকরি বাকরি নেই। নাসিম যেটা বলছেন যে উত্তরপ্রদেশে যেটা ঘটেছে,
সেটা হচ্ছে সংখ্যালঘু। আর পশ্চিমবঙ্গের আমরা দেখেছি যে কোনো থানাতে চলে যাবেন, যে কোনো জেলখানায় যাবেন, যত আন্ডার ট্রায়াল আছে, যত ওখানে কয়েদি আছে, যত হিস্ট্রি সেটা থানায় 10টার মধ্যে 8টা 7টা 6টার নাম সংখ্যালঘুদেরই পাবেন। হিস্ট্রি শিটারদের মধ্যে ক্রিমিনাল রেকর্ডের মধ্যে পাবেন 10টার মধ্যে 8টা নাম সংখ্যালঘুদের, একটা বিশেষ সম্প্রদায়ের নাম পাবেন। এটা ছিল সেকুলারদের শাসন। কিন্তু উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ আর মোদীজির সরকারে কি হয়েছে, উত্তরপ্রদেশে এই যে পেটি ক্রাইমের রেট, নাসিম নিজে বলছেন পেটি ক্রাইম রেট, মানে পকেট মারি, ছিচকে চুরি, এই যে পেটি ক্রাইম ছিল মুসলিম সমাজ, সংখ্যালঘু সমাজের মধ্যে বেশি ছিল পেটি ক্রাইমের রেট অনুপাতে, পপুলেশন প্রপোর্শনের অনুপাতেও পেটি ক্রাইমের রেট সবসময় বেশি ছিল। পেটি ক্রাইমের রেট ট্রিমেন্ডাস ভাবে ফল করছে, নাসিমজি নিজে বলছেন, এবং ন্যাশনাল ক্রাইম ব্যুরোর যে রেকর্ড, এনসিবির রেকর্ডে প্রমাণ হয়ে যাচ্ছে যে উত্তরপ্রদেশে পেটি ক্রাইমে যে সংখ্যালঘুদের যে অনুপাতটা ছিল সেটা অনেকটা কমে গেছে। সেই অনুপাতে ওদের মধ্যে শিক্ষার হার বেড়েছে, সেই অনুপাতে ওদের মধ্যে এমপ্লয়মেন্ট বেড়েছে, সেই অনুপাতে ওদের মধ্যে সেলফ এমপ্লয়মেন্ট, হুনার মেলা থেকে শুরু করে মুদ্রা লোন প্রভৃতি সবকিছু তারা এগিয়ে গেছে, প্রত্যেকটা হাতের কাজে তারা এগিয়ে গেছে সংখ্যালঘু সম্প্রদায়। এতে কি হয়েছে, যেটা আবার নাসিমজি বলছে, যে সংখ্যালঘু সমাজের মধ্যে এই যে মস্তানি কালচারটা ছিল, যেহেতু শিক্ষার অভাব ছিল, রোজগারের অভাব ছিল, পেটি ক্রাইমে বেশিরভাগ ইয়াং জেনারেশন পেটি ক্রাইমে থাকতো, সেই জন্য সংখ্যালঘু সমাজের মধ্যে মস্তানদের লিডারশিপ ছিল একটা, লোকালিটির গুন্ডা, লোকালিটির মস্তান, এরা সমাজটাকে কন্ট্রোল করতো। যোগীজির আর মোদীজির সরকারে ইউপি আর বিহারে সংখ্যালঘু সমাজের মধ্যে এই যে মস্তানদের যে লিডারশিপ ছিল তারা আউট অফ জব হয়ে গেছে। নাসিমজি নিজে বলছে যে এখন সংখ্যালঘু সমাজের মধ্যে এই যে মস্তানির যে একটা ইটা ছিল সেটা কমে যাচ্ছে। এতে আরেকটা জিনিস উনি বলছেন নাসিমজি, যে এই যে সংখ্যালঘু সমাজের মধ্যে যে এই যে মস্তানদের লিডারশিপটা কমে আসছে, এতে কিন্তু মুসলমান সংখ্যালঘু সমাজের মধ্যে একটা চার্নিং হচ্ছে। জার্নিং হওয়াতে যে কোনো সমাজের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে যখনই আপনার হাতে কাজ আসবে, যখন তরুণ ছেলেমেয়েরা হাতে কাজ পাবে, শিক্ষা থাকবে, তখন একটা অ্যানার্কিটা তত দ্রুত সরে যাবে। যেটা বামেদের শাসনের অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে অ্যানার্কি বজায় না রাখতে পারলে ওদের পক্ষে শাসন চালানো সম্ভব না। আর আজকে এই সরকারকে আমরা দেখছি, এরা শেখ শাহজাহানের মতন ক্রিমিনাল দিয়ে, শেখ শাহজাহানের মতন ক্রিমিনালদের দিয়ে এরা সংখ্যালঘু সমাজটাকে কন্ট্রোল করছে। এরা সংখ্যালঘু সমাজকে হয় সেটা, অথবা আপনি দেখুন যে বিভিন্ন পীঠ স্থান অমুক তমুক এই সমস্ত তারা মৌলবাদী শক্তিদের দিয়ে, অর্থাৎ যাদের সম্পর্কে সোজা করে বলা যায় যে তারা মৌলবাদী শক্তি। কারণ করোনার সময় আপনার মনে পড়বে দেবাশিসবাবু, করোনার সময় যখন লকডাউন চলছে, যখন এক চতুর্দিকে ত্রাহির মধুসূদন অবস্থা, তখন একজন সংখ্যালঘু নেতা, তিনি জনৈক পীরজাদা বা ইত্যাদি, তিনি বললেন যে তার বক্তব্যটা এরকম ছিল, সে বলল যে 50 কোটি হিন্দু মরে যাক। পাকিস্তান থেকে প্রচার করা শুরু হয়ে গেল যে আমরা এমন করোনার জন্য এমন আমরা ছাড়বো যাতে মানে পাশাপাশি হিন্দু মুসলমান থাকলে সংখ্যালঘু যে সে মারা যাবে আর সে বেঁচে থাকবে, আর হিন্দু যে সে মারা যাবে, মানে কাফের যে সে মারা যাবে। একদম। এই যে প্রচারগুলো, এগুলো চলতে পারে কোথায়? কোন সমাজে? যে সমাজে শিক্ষা নেই, যে সমাজে কোন রকম শিক্ষা দেওয়া হয় না, বা শিক্ষা দেওয়া হয় না, শিক্ষাটাকে জোর করে শিক্ষা থেকে বঞ্চিত করে, কারণ এই মস্তান লিডারশিপ মেইনটেইন করবে বলে। এবং এই সরকারও তাই করছে, মমতা বন্দ্যোপাধ্যায় সরকারও তাই করছে। এবারে আসুন একটু, যখন আপনি পশ্চিমবঙ্গে এনে ফেললেন, তখন আমি পশ্চিমবঙ্গের একটা ব্যাপার আমি একটু জানতে চাইবো আপনার কাছে। পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ভোট এবারের নির্বাচনে, আমি একটা দুটো ঘটনার উদাহরণ বলি আপনাকে। কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়েছে, যে কথাটা বলছিলাম, যে উচ্চবিত্ত আর মধ্যবিত্ত মুসলমান সমাজ বা সংখ্যালঘু সমাজ, তারা যখন ভোট দিতে যাচ্ছেন, তাদের কিছু লোক মানুষের সঙ্গে মানে আমার পেশার সুবাদে কথাবার্তা হয়েছে, এবং তাদেরকে কথা বলে দেখে শুনেছি, জেনেছি, তারা বলছেন যে আমরা চাই যে দেশের বিকাশ যে করবে তাকে আমরা ক্ষমতায় আনতে চাই, আর যার সঙ্গে দেশের কোনো সম্পর্ক নেই, যে শুধুমাত্র কোনো একটা এলাকায় বসে আছে, তার প্রতি আমাদের কোনো আগ্রহ নেই। ঠিক ঠিক। এই কথাটা কিন্তু আসছে উচ্চবিত্ত আর মধ্যবিত্ত সংখ্যালঘুর কাছ থেকে, মানে এদের দুজনের মধ্যে রয়েছে কি না শিক্ষা, সামাজিক সহবাদ, এবং সব থেকে বড় কথা একটা নাগরিক সমাজের অংশ হওয়ার চেষ্টা। দুটো জিনিস ধরে দিতে চাই।
না, এটা কি প্রভাব ফেলছে এবারে ভোটে? নিশ্চয়ই প্রভাব ফেলবে, ফেলবে। কেননা দেখুন, ডেসপারেট হলে কি হয়, আমরা দেখছি বামপন্থীরা এই সেকুলারিজমের কথা বলে বলে তারা আলটিমেটলি ফুরফুরা শরীফের একজন সিদ্দিকীকে তারা প্রভাব করছে। বামপন্থীরা যারা নাস্তিক, তারা ঈশ্বরে বিশ্বাসী নয়, কিন্তু ঈশ্বরে বিশ্বাসী তারা আল্লাহতেও বিশ্বাসী নয়, কিন্তু তারা সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ হিসেবে কাকে তুলে ধরছে? ফুরফুরা শরীফের এক মৌলবাদী বা একটা সেরকম ধর্মীয় চিন্তাধারার ব্যাকগ্রাউন্ডের একজন ব্যক্তি ব্রিগেডিয়ার সভা করছে, একটা তার হাত তুলে তাকে বড় করে ফুরফুরা শরীফের এদের নিয়ে হচ্ছে। এটা সেকুলারিজমের নামে হচ্ছে। সেকুলারিজমের নামে আবার কি হচ্ছে আপনারা ভাবুন, 22শে জানুয়ারি গোটা ভারতবর্ষে সেই অর্থে কোন কেরলের মতন সিপিএম শাসিত কেরল রাজ্যেও বা কোনো কংগ্রেস শাসিত রাজ্যেও সোকল্ড সেকুলার কোন রাজ্যে সোকল্ড কোন রকমের 22শে জানুয়ারিতে কোনো গতিবিধি আমরা দেখিনি। গোটা ভারতবর্ষ তখন অযোধ্যায় রাম মন্দিরে নিয়ে সবাই ব্যস্ত, সব পুরো ভারতবর্ষ রামময়। কেরলেও কোনো সেই অর্থে আমরা কোনো উচ্চবাচ্য কোনো শব্দ শুনিনি। একমাত্র পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, সেখানে পার্ক সার্কাস, যেই পার্ক সার্কাস 1946 এর গ্রেট ক্যালকাটা কিলিং 3000 হিন্দু নিধন মানে হত্যা লীলার যেটা এপিসেন্টার ছিল, সেই পার্ক সার্কাসে কলকাতায় 22শে জানুয়ারিতে যখন অযোধ্যা রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে, একমাত্র এই রাজ্যের দুর্ভাগ্য যে সাম্প্রদায়িক সম্প্রীতির নামে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী 1 ঘন্টা ভাষণ দিলেন, টুপি পরা এবং আমাদের একটা বিশেষ সম্প্রদায়ের মানুষজনদের নিয়ে উনি মিটিং করলেন। 1 ঘন্টা ভাষণ দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিন্দি এবং উর্দুতে। পশ্চিমবঙ্গের মানুষ স্মরণে রাখে যেন 22শে জানুয়ারি এই মুখ্যমন্ত্রী অযোধ্যা রাম মন্দিরের দিন পার্ক সার্কাসে হাজার হাজার সংখ্যালঘুদের একটা মিটিং করলেন এবং সেখানে উনি উর্দুতে ভাষণ দিলেন। উর্দুতে ভাষণ দিয়ে উনি বারবার শব্দ উচ্চারণ করলেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমাদের কোনো ধর্মের বিরুদ্ধে নেই, সব ধর্ম সমান, কিন্তু 22শে জানুয়ারিতে উনি উচ্চারণ করছেন ইনশাআল্লাহ কাফির মারা যাবে, কাপুরুষরা মারা যাবে এবং ইনশাআল্লাহ উনি করে চলেছেন। আপনারা সবাই এই ভাষণ দেখতে পারেন, রেকর্ডে আছে। গোটা ভারতবর্ষে কোথাও হয়নি এই মিটিং, একমাত্র পার্ক সার্কাস কলকাতায় হয়েছে। কোথাও হয়নি এই ধরনের মিটিং যেখানে ইনশাআল্লাহ উচ্চারণ করা হয়েছে বা কাফির এবং কাপুরুষ মারা যাবে, এরা নিপাত যাবে, এই ডাক একমাত্র এখানে দেওয়া হয়েছিল। আর এখন এই ভোটের সন্ধিক্ষণে আবার সেই সাধু সন্ত সমাজ, আমাদের গরিব বসন যারা সন্ন্যাসী, যারা ত্যাগী, যারা সমাজ ছেড়ে দিয়েছে, যারা সমাজের মধ্যে নেই, যারা সাধু সন্ত, যারা নিজেদের তর্পণ নিজেরা করেছে, নিজেদের পিণ্ড নিজেরা দান করেছে, নিজেদের ভবিষ্যৎ নিজেদের শেষ কাজ নিজেরা করে ফেলেছে, হিন্দু সমাজের সাধু সন্ত যাদের এই সংসারের সঙ্গে কোনো যোগাযোগ নেই, যারা সন্ন্যাসী, যারা ত্যাগী, তাদের নাকি বলছে তারা নাকি দাঙ্গাবাজ, তারা নাকি রাজনীতি করছে। সাধু সন্তদের নিয়ে রাজনীতি ইনি করছেন। 22শে জানুয়ারি উনি ওখানে উর্দুতে ভাষণ দিতে পারছেন, আবার ভোটের এই সন্ধিক্ষণে উনি সাধু সন্তদের বদনাম করছেন, অপবাদ দিচ্ছেন, সাধু সন্তদের বিরুদ্ধে উনি কথা বলছেন। এটাই আপনার কথা প্রমাণ হচ্ছে সুপ্রিয়দা, যে সংখ্যালঘু, উচ্চবিত্ত, মধ্যবিত্ত কেন, নিম্নবর্তের এবং সংখ্যালঘু বোনেরা আমাদের, তারা যেই হারে ভারতীয় জনতা পার্টিকে ভোট দিচ্ছে এবং যেইভাবে তারা এই সুডো সেকুলারিজম বুঝতে পেরে গেছে, ছদ্ম সেকুলারবাদ বুঝতে পেরে গেছে, আর ভারতীয় জনতা পার্টি বা আমাদের যে রাষ্ট্রবাদের সঙ্গে তারা একাকী হতে পেরেছে, একাকী হয়ে এই যে একটা ভোট ব্যাংকের একটা রাজনীতি ছিল, এই যে সংখ্যালঘু সমাজকে সবসময় ক্রাইমের দিকে ঠেলে রাখা, অশিক্ষার দিকে ঠেলে রাখা, দারিদ্রের দিকে ঠেলে রাখা, সবসময় তাদের মধ্যে একটা মস্তানি কালচার সবসময় তাদের মধ্যে তৈরি করে রাখা, তাদের মধ্যে যে মৌলবাদী আছে, তাদের মধ্যে যারা মস্তান আছে, ক্রিমিনাল আছে, তাদের হাতে সংখ্যালঘু সমাজের লিডারশিপটাকে তুলে রাখা, এই যে অপখণ্ড সুডো সেকুলার রাজনীতি ছিল, সেটা ভেঙে যাচ্ছে। সেই ডেসপারেশন থেকে বামপন্থীরা ফুরফুরা শরীফের আশ্রয় নিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানের মতন রোহিঙ্গা পোষণ যারা করছে, শেখ শাহজাহানের মতন ক্রিমিনালদের আশ্রয় নিয়েছে, আর তারপরে 22শে জানুয়ারি উর্দুতে ভাষণ দিতে শুরু করেছে। তো এটাতেই পরিষ্কার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি কাদের বিরুদ্ধে লড়াই করছে, আমরা কাদের বিরুদ্ধে আছি। সেই জায়গাটা পশ্চিমবঙ্গের মানুষকে সচেতন হতে হবে যে হিন্দুত্ববাদী বা হিন্দুত্ববাদ
কোনো ধর্ম বিশেষের কথা নয়। হিন্দুত্ববাদ হচ্ছে হিন্দু মুসলমানের একসঙ্গে সম্প্রীতি রেখে বেঁচে থাকা। হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে বলেই গণতন্ত্র আছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে বলেই সর্বধর্ম সমভাব আছে, হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে বলেই দিন দুঃখী আর বামপন্থী বাম মনস্ক বাম চিন্তাধারা একটা জায়গা আছে। আমাকে বামপন্থী বন্ধুরা বলুক বা সেকুলার বন্ধুরা আমাদের বলুক, কোন একটা ইসলামিক রাষ্ট্রে কমিউনিস্ট পার্টি আছে? কোন একটা ইসলামিক রাষ্ট্রে অন্য কোন ধর্মের লোকেরা সদভাবে বেঁচে আছে, সম্প্রীতিতে বেঁচে আছে? পাকিস্তানে আছে, আফগানিস্তানে আছে, বাংলাদেশে আছে। কোন একটা যেখানে মুসলিম বহুল দেশ সেখানে ভারতের মতন সবাই মিলেমিশে একসঙ্গে আছে? ভারতবর্ষে সবাই মিলেমিশে একসঙ্গে কেন আছে? কারণ ভারতবর্ষে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আছে বলে, আর হিন্দুদের শাসন আছে বলে। এখানে যদি সেকুলারদের শাসন হয়, এখানে যদি কমিউনিস্টদের শাসন হয়, এখানে যদি তথাকথিত এই সুডো সেকুলারদের শাসন হয়, তাহলে সম্প্রীতি নষ্ট হয়। ভারতবর্ষের সম্প্রীতি এই জন্যই আছে কারণ ভারতীয় জনতা পার্টির শাসন আছে বলে। ভারতবর্ষের সম্প্রীতি এই জন্যই আছে কারণ এখানে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ আছে বলে। আমরা এখানে সবাইকে, একমাত্র হিন্দুই সবাইকে একসঙ্গে নিয়ে চলো। যত মত তত মত, যত পথ তত মত, যত মত তত পথ। এই কথা একটা কোনো মৌলবাদী বলবে? কোনো তালিবানকে দিয়ে বলিয়ে দেখান। কোনো আফগানিস্তানের তালিবান বা কোনো তবলিগি জামাতের লোক বা জামাতে উলেমায়ে হিন্দ বা দেওবন্দি বা বরেলভি বা কোনো কি বলে বাংলাদেশের কোনো মৌলবাদী, কোনো একটা মৌলবাদীকে দিয়ে বলাতে পারবেন যত মত তত পথ? কিন্তু আমাদের রামকৃষ্ণ থেকে শুরু করে আমাদের ভারত সমাজ সমাজ শুরু করে যত সাধু সন্ত সমাজ আছে, আমরা জন্মের থেকেই হিন্দুরা বিশ্বাসী যত মত তত পথ। দেবাশিস বাবু, একটু থামালাম আপনাকে এখানটাতে। আমি একটু জানতে চাইবো, আপনি সাধু সন্তদের প্রসঙ্গটা নিয়ে এলেন, আমি এটাই নিয়ে আসতে চাচ্ছিলাম। এই যে সাধু সন্তদের অপমান করে কথাবার্তা বলা, এমনকি নাম ধরে ধরে কল্যাণ মহারাজের নাম করে বলা, একদমই এই পুরো ব্যাপারটা আমি একটা কথাতে খুব তত্ত্বে খুব বিশ্বাস করি দেবাশিস বাবু, সেটা হচ্ছে এরকম যে there is always a method in her madness। ঠিক তাই। ওনার প্রতিটি পদক্ষেপই পরিকল্পিত আগে থেকে, অনেক সুচারুভাবে উনি নেন। কারণ এটা ভাবলে ভুল হবে যে উনি একজন তুখোড় রাজনীতিবিদ, এটা কিন্তু ভাবতেই হবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। ওনার প্রতিটি জিনিসই মানে মাপ কষা, অঙ্ক কষা, ছক কষে ফেলা। এটাও আমার যেন কেন জানি না মনে হলো দক্ষিণবঙ্গে যখন ভোট আসছে তখন উনি এই কথাটা বললেন। এবং দক্ষিণবঙ্গের ভোটে ডেমোগ্রাফিক্যাল পরিবর্তনের ফলে, যেটা দিয়ে আপনি শুরু করেছিলেন, একটা এমন জায়গায় এখন এসে আমরা পৌঁছেছি যেখানে ওই বিশেষ একটি সম্প্রদায়ের ভোট এখানে সত্যি বেশি। এবং কিছু কিছু এলাকা আছে যেখানে প্রধান বিরোধী দল তথা বিজেপি তারা মানে সেখানে বুথে এজেন্ট বসানোর ক্ষমতা তাদের নেই, শুধুমাত্র এই জন্য নেই। সেটা দক্ষিণবঙ্গ, মানে গোটা পশ্চিমবঙ্গেই তাই, কিন্তু দক্ষিণবঙ্গে সেটা সংখ্যাটা বেশি। তাহলে সাধুদের অপমান করে একটা বার্তা কি দেওয়া হলো? একদম ঠিক মুখে। একদম আমি তো বললাম এটা কিন্তু এতে যে হিন্দু ভোট একজোট হবে না, কতটা কি হবে আমি জানি না, কিন্তু একটা বার্তা বোধহয় দেওয়া হলো। এটা ওই ধারাবাহিকতা যেটা আমি প্রথমে বললাম যে 22 জানুয়ারি উনি যেটা করলেন, উনি 22 জানুয়ারি যেটা করেছিলেন, পার্ক সার্কাসে উর্দুতে ভাষণ দিয়েছিলেন বিশেষ সম্প্রদায়ের সব লোকজনকে জড়ো করে। নাম যাই দিয়ে থাকুন, উনি মিটিং এ যাই নাম দিয়ে থাকুন, কিন্তু ওনার মূল রাজনীতি পরিষ্কার ছিল যে রাজনীতি হচ্ছে সবাইকে সরিয়ে দাও, সেখান থেকে সরিয়ে দেওয়া। যখন স্থাপনা তখন আমি একটা কাউন্টার করলাম, আমি একটা কাউন্টার একটা করি। না কাউন্টার না, তখন দেখো আমি কি করছি। একদমই তাই, একদমই তাই। এই যে রাজনীতি, কাদের জন্য কথা বলছি, কোথায় কথা বলছি, কাদের সঙ্গে কথা বলছি, কথা বলছি। উনি সাম্প্রদায়িক সম্প্রীতি করার হতো 22 জানুয়ারি, উনি বেলুড়েও করতে পারতেন, উনি দক্ষিণেশ্বরে গিয়ে করতে পারতেন। ওনাকে পার্ক সার্কাসের ময়দানে, পার্ক সার্কাসের মসজিদের পাশেই করতে বলেছিল। কে করতে বলেছিল? অযোধ্যায় যে রাম মন্দির হচ্ছে তাতে কার কোন ক্ষতিটা হচ্ছিল? সুপ্রিম কোর্টের রায়তে হয়েছে। এবং সেরকম আরেকটা মসজিদের জন্য ব্যবস্থা জনপুরে সূর্য নদীর ওপারে মসজিদের ব্যবস্থা এই ভারত সরকারই করছে। উনি কি জানিয়েছেন, বার্তাটা দিয়েছেন কি পশ্চিমবাংলার মানুষকে? তারপরে উনি সাধু সন্তদের গালাগাল করছেন। অর্থাৎ যেটা আমরা আলোচনা করছিলাম সুপ্রিয়দা, ওনার ডেসপারেশন, ওনার ভয় ভীতি হয়ে গেছে, যেটা আপনি বলছিলেন যে উচ্চবিত্ত শুধু নয়, মধ্যবিত্ত এবং নিম্ন বৃত্তের, মানে খেটে খাওয়া যে আমাদের সংখ্যালঘু ভাই বোনেরা আছে, বিশেষ করে খেটে খাওয়া যে সংখ্যালঘু বোনেরা আছে, তারা বিষয়টা বুঝতে পেরেছে যে এই যে সেকুলার দলগুলো আছে,
টিএমসি, কংগ্রেস, সিপিএম, এদের কাজ শুধু একটাই, মুসলিম সমাজকে দাবিয়ে রাখা, মুসলিম সমাজকে অশিক্ষার অন্ধকারে রাখা, এবং মুসলিম সমাজের মধ্যে যত নেগেটিভ ফোর্সেস আছে, মানে ক্রিমিনাল মস্তানরা যারা আছে, যারা ক্রিমিনাল মস্তান, পেটি ক্রিমিনাল মস্তানি করে, যত মৌলবাদী শক্তি আছে, যারা 12 বছর 13 বছরে মেয়েদের বিয়ে দেওয়ার কথা বলে, যারা 3 তালাকের সমর্থন করে, এরকম যত রিগ্রেসিভ ফোর্স, যত মধ্যযুগীয় ফোর্সেস গুলো আছে, যত সেই অর্থে রিয়াকশনারি ফোর্সেস গুলো আছে, এগুলোকে সবসময় বলবৎ রাখা মুসলমান সংখ্যালঘু সমাজের মধ্যে, যাতে সংখ্যালঘু সমাজকে একটা ঘেটোয়াইজ করে তাকে চারদিক দিয়ে ঘিরে নিয়ে ভোট ব্যাংকের মতন তাকে ঠেলে ঠেলে তাকে দিয়ে ভোট করানো, ভোট করিয়ে তারপরে ক্ষমতায় বসে তারপরে ওই টাকা পয়সা, বালি চুরি, কয়লা চুরিগুলো করা। এবং মজা হচ্ছে যে কদিন এই খেলাটা ভেঙে যাচ্ছে পশ্চিমবাংলা, যেমন গোটা ভারতবর্ষে ভেঙেছে ভারতীয় জনতা পার্টি আমাদের ইন্টারভেনশনে। সেই জায়গাতে ওনার গাত্রদাহ হচ্ছে, তাই উনি 22শে জানুয়ারি ওই ইনশাল্লাহ ভাষণ দেন, সেটা হিজাব করেন, আর এখন সাধু সন্তদের গালাগাল। এবং আরো মজার বিষয় হচ্ছে, সাধুদের গালিগালাজ দেওয়ার অন্তত 20-22 দিন আগে ইমাম সাহেবদের একটা বার্তা ছড়িয়ে পড়েছিল গোটা পশ্চিমবঙ্গে, সেটা সংবাদপত্রেও বেরিয়েছিল, সোশ্যাল মিডিয়াতে তো ছিলই, সবাই দেখেছি আমরা, অনেকের কাছে প্রিন্ট আউট আছে ইত্যাদি। এমনকি সেবাশ্রম সংঘের এক সন্ন্যাসীকে আমি দেখলাম গতকাল, আমার নামটা এক্ষুনি মনে পড়ছে না, আমাদের চ্যানেলে যিনি কথা বলেছেন, দুজন কথা বলেছেন, আজকে গুরুপদ নন্দাজির কথা গেল একটু আগে। তো ঘটনা হচ্ছে যে তারাও ওই চিঠিটা দেখিয়ে বলছেন যে ইমাম সাহেবরা এরকম বার্তা দিচ্ছে, তখন কোনো ফতোয়ার মতো, তখন ফতোয়া মানে একটা নির্দেশ, হ্যাঁ। তো ঘটনা হচ্ছে যে সেক্ষেত্রে তার কিন্তু খুব একটা টনক নড়েনি দেবাশিসবাবু। তার টনকটা নড়েছে কখন, যখন দেখা গেছে যে তিনি মনে করেছেন যে এই হচ্ছে সময়, আমাকে একটা মেসেজ দিতে হবে, একটা ভিকটিম করে দিলাম অমুককে তমুককে তুসুককে, প্রতিষ্ঠানের নাম করে বলে দিলাম, দেখো আমার কত বড় বুকের পাটা, আমি কিন্তু বিইং আ হিন্দু, যেটাতে অনেক সংশয়ের ব্যাপার থাকে, বিইং আ হিন্দু আমি কিন্তু এরকম করতে পারি। হ্যাঁ, উনি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, উনি ওনার ভোট ব্যাংকে বলার চেষ্টা করছেন যে দেখো আমি আছি, যে তোমাদের যে মানে সংখ্যালঘু সমাজের কিন্তু সেই অর্থে হিন্দু বিদ্বেষ বা সেরকম, সত্যি কথা বলতে মানুষজন শান্তিতেই বেঁচে থাকতে চায়। সংখ্যালঘুরা যেরকম চায় না যে হিন্দুদের সঙ্গে নিত্য নিমিত্ত ঝগড়া লেগে থাকুক, কোনো মানুষই চায় না, আমরাও চাইবো না, কেউ চায় না, কিন্তু এটা হচ্ছে, হ্যাঁ সব মানুষ চাইবে না, কিন্তু এটা হচ্ছে সুশুরি দিয়ে একটা উস্কানিমূলক কাজ, হিন্দুদের উস্কানি দেওয়া, যে দেখো যাতে আমরা যাতে রেগে যাই, তেতে যাই, আমরা কিছু একটা করে বসি, তারপরে সংখ্যালঘুদের বলে এই দেখো হিন্দুরা কেমন আক্রমণ করছে। এটা সরাসরি দাঙ্গা লাগানোর একটা প্রচেষ্টা। মুর্শিদাবাদের শক্তিপুর, তারপরে আপনার ধূপগুড়ি, তারপরে এরকম বহু জায়গাতে আমরা দেখেছি যে ভোট চলাকালীন বা বিভিন্ন ভাবে রামনবমীর মিছিলে আক্রমণ, একদম বিভিন্নভাবে চেষ্টা হয়েছে, মন্দির ভাঙা হয়েছে কোথাও, ওই যেমন গত পরশুদিন না তার আগের দিন ধূপগুড়ি ঘটনাটা ঘটলো। ঘটনা হচ্ছে যে এই সমস্ত প্রচেষ্টা থাকবেই, তবুও সৌভাগ্যের এখানে একটা যাই না, আপনার এখানে মানে একটা কথা মনে পড়ে যাচ্ছে, জ্যোতিবাবুর একটা কোটেশন মনে পড়ে যাচ্ছে। বলুন। জ্যোতিবাবু একসময় এটা বলেছিলেন, সরকার না চাইলে কখনো দাঙ্গা লাগে না। সেটা তো সরকার সরকার না চাইলে কখনো দাঙ্গা লাগে, ওটা তো চিরকালীন আত্মবাক্য। একদমই তাই। এখানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বারবার উস্কানিমূলক কাজ করে, উনি তো দু এক জায়গাতে নির্বাচনী ভাষণেও বলেছেন যে ওরা দাঙ্গা লাগানোর চেষ্টা। আসলে ব্যাপারটা হচ্ছে যে পরিকল্পনা। এবারে সন্দেশখালী থেকে একটা উদাহরণ বলছি আপনাকে। সন্দেশখালী থেকে এই সমস্ত কাণ্ডমান্ডের পরে হঠাৎ করে রোবট নামিয়ে এনএসজি কে গিয়ে সেখান থেকে কি উদ্ধার করতে হলো, কি এলো? অস্ত্র। কোথা থেকে এলো? শেখ শাহজাহানের ঘনিষ্ঠ আত্মীয়ের থেকে। মানে এরপরে যিনি বলেন যে এরা দাঙ্গা লাগানোর চেষ্টা করছে বা ইত্যাদি, তার থেকে মানে একটা জিনিস পরিষ্কার হয়, আমার মনে হয় যে মানুষের চোখ কান খোলা আছে, একদম ইলেকট্রনিক যুগের মানুষ, সবাই সবকিছু দেখছে। সবচেয়ে বড় কথা যে আমাদের সংখ্যালঘু সমাজের সংখ্যালঘু ভাই বোনদের চোখ কান খুলে গেছে, সেখানেই এদের ডেসপারেশন। সেটাই তো, নাস্তিক কমিউনিস্টরা ফুরফুরে শরীফ হয়ে তারা যদি পাল্টা প্রশ্ন করেন তাহলে তো সম্মতভাবেই একটা ভয় লাগবে। একদমই তাই, দাগিয়ে দেওয়ার চেষ্টা। কিন্তু এখানে একটা জিনিস, আমাদের হিন্দু সমাজকেও সচেতন থাকতে হবে, আমাদের হিন্দু সমাজকে সংগঠিত হতে হবে। দেখুন যেরকম ভাবে এরা, আপনাকে থামিয়ে একটা কথা বলবো,
হিন্দু সমাজকে আপনি বললেন যে একসঙ্গে থাকতে হবে। এটা আমরা একটা বার্তা দিচ্ছি মশাই, তার হচ্ছে হ্যাশট্যাগ একজোট। একজোট, হ্যাঁ, একদমই বলুন তো হ্যাশট্যাগ একজোটটা। হ্যাশট্যাগ একজোট। এটার কারণ একটাই, ভারতবর্ষের সেকুলারপন্থী রাজনীতি, তথাকথিত কোট অনকোট সেকুলারপন্থী রাজনীতি মানে ভোট ব্যাংকের রাজনীতি। ভোট ব্যাংকের রাজনীতি মানে এই পরিবারতন্ত্র, এই ফ্যামিলি বিজনেস, মাফিয়া, চুরি ডাকাতি, দুর্নীতি, কয়লা চুরি, বালি চুরি, গরু পাচার, এগুলো হচ্ছে সেকুলার রাজনীতি। তো এই সেকুলার রাজনীতির মূল মন্ত্র হচ্ছে সংখ্যালঘু সমাজকে একটা জায়গায় বন্ধ করে রাখো, হাত পা বেঁধে তাকে ব্ল্যাকমেল করো, তাকে আবদ্ধ করে রাখো, ভোট ব্যাংকের মতন তাকে ব্যবহার করো। অর্থাৎ সংখ্যালঘু ভোটটাকে ইউনাইট করে রাখো, সবসময় একটা জড়ো করে রাখো একটা জায়গায়, কোনোভাবে জড়ো করে দাও, মস্তানদের দিয়ে, মৌলবাদীদের দিয়ে, বিভিন্ন রকমের ধর্মীয় বার্তা দিয়ে, এটসেট্রা এটসেট্রা, হিন্দুদের RSS বিজেপির ভয় দেখিয়ে, যোগী মোদির ভয় দেখিয়ে, গুজরাট দাঙ্গার অপপ্রচার করে, গুজরাট মানে সেই দুর্ভাগ্যের অপপ্রচার করে বিভিন্ন রকমের, হ্যাঁ, তারপরে ইউপির ব্যাপারে অপপ্রচার করে বিভিন্ন ভাবে মুসলমান সংখ্যালঘু ভোটটাকে ভোট ব্যাংকের মতন এক জায়গায় জড়ো করে আবদ্ধ করে রাখো। আর অপর দিকে হিন্দু ভোটটাকে ডিভাইড করো, ভাগ করো। ঘটি বাঙাল, ব্রিটিশ রুল, ডিভাইড এন্ড রুল। ইস্ট বেঙ্গল মোহনবাগান, এ দেশীয় ও দেশীয়, SC ST OBC, কুর্মি, মাহাতো, সাঁওতাল, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, বাঙালি অবাঙালি, হ্যাঁ, বহিরাগত, বিহারি, গুজরাটি। হিন্দু ভোটটাকে হাজারটা টুকরো করো আর সংখ্যালঘু ভোটটাকে জড়ো করো। এটা হচ্ছে তথাকথিত সেকুলার রাজনীতির বীজমন্ত্র। না, এখন একটা মজা হয়েছে, সেখানে হ্যাশট্যাগ একজোট হিন্দুদের জন্য। যেরকম সংখ্যালঘুদের উন্নয়ন আমাদের দায়িত্ব, সংখ্যাগরিষ্ঠ হিসেবে হিন্দুদের দায়িত্ব সংখ্যালঘুদের উন্নয়ন, প্রকৃত অর্থে যেটা উন্নয়ন, আর আমাদের সংখ্যাগরিষ্ঠ হিসেবে হিন্দুদের দায়িত্ব হিন্দু একজোট। হিন্দু যদি জোটবদ্ধ থাকে আর সংখ্যালঘুদের যদি আমরা মেইন স্ট্রিমে আনতে পারি, ওদের মধ্যে থেকে এই মস্তানি কালচার, এই ক্রাইম কালচার, এই মাফিয়া কালচার, এই মৌলবাদী কালচার যদি আমরা বের করতে পারি, সংখ্যালঘু বোনেদের জন্য যদি আমরা কাজ করতে পারি, তাদের যদি আমাদের হিন্দু বোনেদের মতন তাদের শিক্ষা দীক্ষার মান যদি বাড়ে, তাদের যদি বিয়ের বয়সটা বাড়ে, আমাদের হিন্দু মেয়েদের বিয়ের বয়স কত গড়ে অ্যাভারেজে, আর সংখ্যালঘু মেয়েদের বিয়ের বয়স কত অ্যাভারেজে? অনেক তথ্য প্রমাণ আছে, অনেক 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 ডকুমেন্টারি আছে এর মধ্যে। সংখ্যালঘু বোনেরা ডকুমেন্টারিতে ইন্টারভিউ দিচ্ছে যে আমরা পড়াশোনা করতে চাই, আমাদের জোর করে বিয়ে দেওয়া হয়। এগুলো খুবই সত্যি কথা। অসংখ্য ধন্যবাদ দেবাশিস বাবু আজকে আমাদের সময় দেওয়ার জন্য, এবং আগামীতে আবারও দেখা হবে। শুধু শেষ করার আগে আমার একটা ছোট্ট প্রশ্ন আছে, সেটা একটা ছোট্ট উত্তর চাইব। প্রশ্নটা এরকম যে 2024 সালের মধ্যে পশ্চিমবঙ্গে একটা বড়সড় পালাবদলের ইঙ্গিত দিচ্ছে অনেকগুলো সূত্র। তার মধ্যে আমি একটা সূত্র একটু মজা করে উল্লেখ করব, সেটা হচ্ছে বাবা ভাঙা বলে একজন বুলগারিয়ার একজন আপনার জ্যোতিষ বলা যায় না ঠিক, ওই প্রফেট টাইপের মানুষ ছিলেন। তিনি মারা গেছেন, গত শতাব্দে তারও আগের শতাব্দে। তিনি অনেকগুলো ভবিষ্যৎবাণী করে গেছেন। তার মধ্যে একটা ভবিষ্যৎবাণী এরকম আছে যে 2024 সালের মধ্যে জুন মাসের পর থেকে চীনের সঙ্গে ভারতের যুদ্ধ দিয়ে শুরু হবে একটা আশঙ্কা, এবং সেই আশঙ্কাটা ক্রমশ গোটা বিশ্ব জুড়ে ছড়িয়ে পড়বে। অন্তে ভারতের জয় হবে, ভারত উন্নত রাষ্ট্র হবে। আমার মনে হচ্ছে 2024-এর নির্বাচনী ফলাফলের পর থেকেই বোধহয় সেই খেলাটা শুরু হয়ে যাবে, এরকম একটা আশঙ্কা। না, অবশ্যই হবে, কারণ গতি প্রকৃতি যেটা আমরা দেখছি, যেদিকে এগোচ্ছে ভারতবর্ষের রাজনীতি এবং মানুষ আর সমাজ যেভাবে তৈরি হচ্ছে, দেখুন, একটা সমাজ যখন একবার আশার আলোক দেখেছে, যখন একটা জিনিস বুঝতে পেরেছে, সেটা সংখ্যালঘু সমাজই হোক বা আমাদের হিন্দু সমাজ, সংখ্যাগরিষ্ঠ সমাজই হোক, যে কোনো স্তরের যে কোনো সমাজ হোক, যখন একটা আশার আলোক দেখতে পেরেছে, যখন আমরা একটা নতুন ভারতের অমৃতকালের স্বপ্ন দেখতে পাচ্ছি, বাস্তব হতে দেখতে পাচ্ছি, আমরা বিভিন্ন ভাবে আমরা দেখতে পাচ্ছি। আমরা এরকম ডিজিটাল ইকোনমি, ডিজিটাল দুনিয়ার কথা ভাবতেই পারিনি। আমরা বন্দে ভারত এরকম 160 কিলোমিটার, 180, 200 কিলোমিটার স্পিডের বুলেট ট্রেন হবে, কিন্তু বন্দে ভারতের কথা আমরা ভাবতে পারিনি। তারপরে খবর নিয়ে আসে মঙ্গলযান থেকে চন্দ্রযান থেকে শুরু করে কোনটা নয়, তারপরে সূর্যের কাছে পৌঁছে যাওয়া, একদমই তাই। তারপরে যেভাবে আমাদের অর্থনীতিটা যেভাবে একটা, আজকের খবর হচ্ছে যে শেয়ার মার্কেটে আজকে ভারতের বিশাল উত্থান, মানে রেকর্ড উত্থান। একদমই তাই।
তো সেই জন্য এই গতি প্রকৃতিটাকে মানুষ জনসাধারণ হচ্ছে দরিদ্র নারায়ণ, জনসাধারণ হচ্ছে ভগবান, গণতন্ত্রে মানুষ হচ্ছে ভগবান, ঈশ্বর, মানুষই ঈশ্বর। তো ঈশ্বর নিজের কাজ নিজে করবেন। এখন ঈশ্বরের অনুকম্পা এবং ঈশ্বরের আশীর্বাদেই এই ভগবানের কাজটা এগিয়ে যাবে। এটাকে আটকানো সম্ভব নয়। কারণ আমাদের প্রথম দিকে যেটা আমরা আলোচনা করলাম, যে আজকে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে কোন শক্তিগুলো দাঁড়িয়ে আছে, যাদের কাছে কোনো একটা পজিটিভ বার্তা নেই, কোনো মুদ্রা নেই, তাদের কাছে কিছু বলার কিছু নেই। একমাত্র শুধু এই লালু বলছে আমার ছেলেকে প্রধানমন্ত্রী করো, সোনিয়া গান্ধী বলছে আমার ছেলেকে প্রধানমন্ত্রী করো, মুলায়ম সিং বলছে আমার ছেলেকে প্রধানমন্ত্রী করো, একজন বলছে আমার ভাইপোকে প্রধানমন্ত্রী করো, সবাই প্রশান্ত কিশোরজি যেটা বলছেন, সবাই নিজের নিজের পরিবার নিয়ে ভাবছে। দেশের কথা তাহলে ভাবার মানুষ কোথায় আছে? দেশের কথা কে ভাবছে তাহলে? অবশ্যই ভারতীয় জনতা পার্টি আমরা ভাবছি। সবাই ভাবছে যে আমার ভাইবোর কি হবে, আমার ছেলের কি হবে, আমার বউয়ের কি হবে, আমার মেয়ের কি হবে। তো এরা যদি প্রফেশন হিসেবে, যদি এরা যদি ব্যবসা হিসেবে লোকেরা দেখে, তো সেখানে দরিদ্র নারায়ণ, জনসাধারণই ঈশ্বর, ভগবান, এখানে ভগবানের কাজ ভগবান করবে না। যেই দিকে এগিয়ে চলেছে ভারতবর্ষ, এখন সেই রাস্তা থেকে পিছিয়ে আসতে পারবে না, আর পেছনে যাবে না। কারণ আমরা সেই অর্থে ট্র্যাক বদল হয়ে গেছে ভারতবর্ষ, উই আর অন আ নিউ ট্র্যাক একদম। এবং সেই জন্য সেই পুরনো ওই নতুন ভারতবর্ষ একদম সদর্পে জেগে উঠেছে, একদম সেই 70 দশক। সেই সদর্পে জেগে ওঠার জন্য এখন আমাদের আরো বেশি করে দরকার আপনার আমার চারপাশের মানুষজন সকলকে বলা যে আমরা #একজোট চ্যানেল সাবস্ক্রাইব করুন, বন্ধুদের বলুন সাবস্ক্রাইব করতে, এবং সেই সঙ্গে বলি যে আগামী অনুষ্ঠানে আবারও দেখা হচ্ছে। এবং আবারও মনে করিয়ে দিই, আনন্দম টিভির সঙ্গে থাকুন, সৎ খবর, নির্ভীক খবরের জন্য চ্যানেল সাবস্ক্রাইব করুন, অন্যদের দিয়ে করান।